সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ষোড়শ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বাকের একটা মোটরসাইকেল জোগাড় করেছে। মোটরসাইকেলটা মজিদের। তাকে বলেছে 10 মিনিটের জন্য দে তো, গুলিস্তান যাব আর আসবো। মজিদ কিছুক্ষণ গাইগুই করলেও শেষটায় বিরস মুখে চাবি দিয়েছে। সেটা মঙ্গলবারের কথা, আজ হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যে মজিদ 10 বারের মতো বাকেরের বাসায় এসেছে, নোট লিখে গেছে, জলিলের চায়ের দোকানে খবর দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। বাকেরের কোনো হদিশ নেই। মোটরসাইকেল জিনিসটা বাকেরের বেশ পছন্দ, কেনা সম্ভব নয়। একসঙ্গে এত টাকা তার হাতে আসে না। ভাগ্যক্রমে মজিদের জিনিসটা যখন সঙ্গে আছে, যতদূর সম্ভব ব্যবহার করা যাক। এর মধ্যে পেছনের একটা ল্যাম্প ভেঙে চুরমার। এটা ঠিক না করে মজিদের জিনিস তার কাছে ফেরত দেওয়াও এক ঝামেলা। সে ল্যাম্প সারাতে 200 টাকার মতো লাগে। এও আরেক যন্ত্রণা। 200 টাকা তার সাথে নেই। ইয়াদের কাছে চাওয়া যায়, কিন্তু ওই শালা খচ্চরের কাছে যেতে ইচ্ছা করে না। বাকের অবশ্যই শেষ পর্যন্ত যাওয়াই ঠিক করল। ইয়াদকে ধরতে হবে তার অফিসে, মতিঝিল পাড়ায় অফিস। একবার এসেছিল, এখন কি খুঁজে বের করতে পারবে? জায়গা টায়গা তার মনে থাকে না। দৈনিক বাংলার মোড়ে এসে সে একটা মজার দৃশ্য দেখল। হকার স্ট্যান্ডের সামনে মুনা দাঁড়িয়ে গভীর মনোযোগে ম্যাগাজিন দেখছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগাজিনের পাতা উল্টায় পুরুষেরা। একজন মেয়েও যে এরকম করতে পারে তা সে ভাবেনি। বাকের তার মোটরসাইকেল রেখে এগিয়ে এলো। মুনা, কি করতেছ? দেখতেই পারছেন কি করছি, পত্রিকা পড়ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিকা পড়তেছ মানে? বসে বসে পড়ার কোনো উপায় নেই, চেয়ার টেবিল দেয়নি, দেখছেন না? মুনার এই জিনিসটা বাকেরের ভালো লাগে। চটাচট জবাব দিবে, 1 সেকেন্ডও ভাববে না, যেন জবাবটা তৈরিই ছিল। বাকের এরকম গুছিয়ে কথা বলতে পারে না। মুনা, একটু এদিকে আসো, জরুরি কথা আছে। মুনা এগিয়ে এলো। বলুন, কি ব্যাপার? আইসক্রিম খাবে? আইসক্রিম খাবো কেন শুধু শুধু? না মানে, কড়া রোদ তো। কড়া রোদ উঠলেই লোকজন আইসক্রিম খায়? বাকের কি বলবে ভেবে পেল না। মুনা তীক্ষ্ণ গলায় বলল, এটা কি আপনার জরুরি কথা? না, শুনলাম বকুলের বিয়ে হয়ে যাচ্ছে, সত্যি নাকি? ডাক্তারের সাথে? হ্যাঁ, ডাক্তারের সাথে, জহিরুদ্দিন। ভেরি গুড। ছোকরা খারাপ না, ভালোই। কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছো? না নিয়ে থাকলে নিও না। হাফ খরচে বাড়ির সামনে প্যান্ডেল খাটিয়ে ব্যবস্থা করে দেব, নো প্রবলেম। মুনা হেসে ফেলল। বাকের অবাক হয়ে বলল, হাসছো কেন? বেকার যুবকরা সামান্য একটা কাজ পেলে কেমন লাফিয়ে ওঠে, তাই দেখে হাসছি। বাকের মিয়ে গেল। মুনা বলল, আইসক্রিম খাবো না, তবে চা খেতে পারি। আশেপাশে ভালো চায়ের দোকান আছে? আশেপাশে না থাকলেও কোনো অসুবিধা নাই, আমার সঙ্গে মোটরসাইকেল আছে। কি আছে? মোটরসাইকেল, ভটভটি। মোটরসাইকেলে আপনার পিছনে বসে চা খেতে যাব? পাগল হয়েছেন নাকি? আশেপাশে কোথাও চায়ের স্টল থাকলে চলুন যাই। তোমার অফিস নাই? না, ছুটি নিয়েছি। কি জন্যে? ঘুরে বেড়াবার জন্যে। বাকের কিছুই বুঝতে পারল না। খুঁজে পেতে চায়ের স্টল একটা বের করল। মেয়েদের জন্যে ক্যাবিন আছে। মুনা ঠোঁট উল্টিয়ে বলল, কোন নরকে নিয়ে এসেছেন আপনি? কি করব, ভালো কিছু নেই এদিকে, উঠে পড়বে? না, এসেছি যখন চা খেয়েই যাই। আমি একটা সিগারেট ধরালে তোমার অসুবিধা হবে মুনা? না, অসুবিধা হবে না।
বাকের খুব কায়দা করে সিগারেট ধরালো এবং এই সঙ্গে খুব সাবধানে মানিব্যাগটা ঠিক আছে কিনা দেখল। চা খাবার পর যদি দেখা যায় মানিব্যাগ আনা হয়নি কিংবা পকেট মার গেছে, তাহলে সর্বনাশ। মেয়ে মানুষের কাছে হাত পাততে হবে, বেজ্জতি ব্যাপার হবে। চাটা ভালোই বানিয়েছে, কি বলো মুনা? ভালো কি দেখলেন এর মধ্যে আপনি? বমি আসছে। কফি খাবে? কফি পাওয়া যায়, এসপ্রেসো কফি। না, যথেষ্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি শেষ করুন। বাকের কোনো রকম তাড়া দেখালো না। তার ইচ্ছা করছে অনন্তকাল এই ঘুপসি ঘরটাতে বসে থাকতে। মুনা, বলুন। মামুন সাহেবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া হবে কেন? এমনি জিজ্ঞেস করছি। আগে তো প্রায়ই আসতেন তোমাদের বাসায়, এখন আসতে দেখি না। আপনি কি দিনরাত মানুষের বাসার দিকেই তাকিয়ে থাকেন? কে আসছে কে যাচ্ছে তাই দেখেন? না, তা না। তোমাদের বিয়ে কবে? হবে শিগগিরই, হলে খবর পাবেন। সস্তায় কোথায় ডেকোরেটর পাওয়া যায় এসব খোঁজ তো আপনাকেই করতে হবে। মুনা অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগল। বাকের বলল, এখন কি বাসায় যাবে? চলো একটা রিক্সা ঠিক করে দেই। রিক্সা আমি নিজে নিয়ে নেব, আপনার যেখানে যাবার যান। হ্যাঁ, আমার তেমন কোনো কাজ নেই। একটা অবশ্যই আছে, সেখানে পরে গেলেও কোনো ক্ষতি হবে না। বকুলের বিয়ের তারিখ হয়েছে নাকি? মোটামুটিভাবে হয়েছে, ৩রা জিলকদ। জিলকদটা আবার কি? আরবি মাসের নাম। মোহরমের আগের মাস হচ্ছে জিলকদ। বিয়ে শাদিতে আরবি মাস ব্যবহার করা হয়, জানেন না? না, জানি না তো। রিকশায় উঠে মুনার বিরক্তির সীমা রইল না। বাকের মোটর সাইকেলে করে তার পিছনে আসছে। ভাবটা এরকম যেন পাহারা দিতে দিতে যাচ্ছে। একবার ইচ্ছা হলো কড়া করে ধমক দেয়, কিন্তু ধমক দিতে মায়া লাগছে। চোখে চশমা পরে কেমন মহাকাপ্তান ভঙ্গি নিয়ে এসেছে চেহারায়। ঠোঁটে আবার একটা সিগারেট কামড়ে ধরে আছে। রিকশাওয়ালা একবার একটু বেশি স্পিড দিয়ে ফেলায় সে বাঘের মতো গর্জন করে উঠেছে। থাবড়া দিয়ে মুখ ভোতা করে দেব, অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জার মারতে চাস নাকি? অত্যন্ত বিরক্তিকর অবস্থা। মাঝে মাঝে বাকের আবার ২ হাত ছেড়ে মোটরসাইকেল চালাবার চেষ্টা করছে। এটা বোধহয় নতুন কোনো কায়দা। মুনা ভেবে পেল না, একজন বুদ্ধিমান মানুষ কি করে মাঝে মাঝে এমন নির্বোধের মতো আচরণ করে। নাকি সে ঠিক বুদ্ধিমান নয়? বুদ্ধিমান মানুষ স্বার্থপর হয়, এটাই নিয়ম। টিকে থাকবার জন্যেই তাকে স্বার্থপর হতে হয়। বাকেরকে কি স্বার্থপর বলা যাবে? না বোধহয়। বকুলকে আজ তার শাশুড়ি দেখতে আসবেন। এর মানে কি বোঝা যাচ্ছে না। জহিরের আত্মীয় স্বজন এর আগে কয়েক দফায় তাকে দেখে গেছে, আংটি পরিয়ে দিয়েছে, বিয়ের তারিখ ঠিক করেছে। এরপর আবার মা আসছেন কেন? টিনা এসে বকুলকে খানিকটা ভয়ও পাইয়ে দিয়েছে। গম্ভীর হয়ে বলেছে, খুব ক্যাটক্যাটে মহিলা, স্কুলে মাস্টারি করেছে তো কিছুদিন, তাই মেজাজে এরকম হয়েছে। কথাবার্তা সাবধানে বলবে, বেশি কথা বলার দরকার নেই। বকুল বলল, উনি কি বিয়েটা পছন্দ করছেন না? না। বুঝলে কি করে? তোমার সঙ্গে কথা হয়েছে ভাবি? না, জহির আমাকে কথায় কথায় বলল। তোর একটা ছবি দিয়েছিল, ভদ্রমহিলা ছবির দিকে না তাকিয়েই বললেন, মেয়ের নাক মোটা। আমার নাক কি মোটা? নাক ঠিকই আছে, বুদ্ধি মোটা। বকুলের মন খারাপ হয়ে গেল। তার বুদ্ধি কম এটা সে নিজেও জানে। যাদের বুদ্ধি বেশি তারা পাটিগণিত ভালো জানে, সে একেবারেই জানে না। ম্যাট্রিকে সে যদি ফেল করে, পাটিগণিতের জন্যেই করবে। ভদ্রমহিলার সন্ধ্যাবেলা আসার কথা। তিনি বিকেলে একা একা চলে এলেন। ৪০-৪৫ বছর বয়সী একজন মহিলা,
লম্বা, ফর্সা, রোগা, মাথা ভর্তি ঘন কালো চুল, পান খাবার কারণে ঠোঁট টকটকে লাল। সাদা সিল্কের শাড়ি পরেছেন, শাড়ির উপর নীলের উপর সাদা কাজ করা একটা চাদর। তাকে দেখে মনেই হয় না তার এত বড় একটা ছেলে আছে। তিনি রিকশা থেকে নেমেই বললেন, খুব ফর্সা ফর্সা শুনেছি, তুমি কিন্তু মা একটু কালো। মুনা হেসে ফেলল। আপনি ভুল মেয়ে দেখছেন, ফর্সা মেয়ে ঘরে আছে। আমার নাম মুনা, আমি বকুলের মামাতো বোন। ভদ্রমহিলা মোটেই অপ্রস্তুত হলেন না, আরও শক্ত করে মুনার হাত চেপে ধরলেন। মুনার মনে হলো ইনি ইচ্ছে করেই ভুলটা করছেন। তিনি ভালোই জানেন এই মেয়ে তার ছেলের পছন্দের মেয়ে নয়। ছবি দেখেছেন, অন্যদের কাছে শুনেছেন। মুনা তোমার নাম? জি। তোমার কথা আমি জহিরের কাছে শুনেছি। কি শুনেছেন? তুমি নাকি খুব শক্ত মেয়ে। আপনার কাছে কি সেরকম মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমি নিজেও বেশ শক্ত মেয়ে। জহিরের 4 বছর বয়সে তার বাবা মারা গেলেন, তারপর আমি এদের এত দূর টেনে আনলাম। শক্ত মেয়ে না হলে এটা কি সম্ভব? তুমিই বলো। বকুলকে দেখে তিনি তেমন কোনো উচ্ছ্বাস প্রকাশ করলেন না। গল্প করতে লাগলেন শকত সাহেবের সঙ্গে। ঘরবাড়ির গল্প, জমি জমার গল্প। 50 বিঘা জমি আছে তার। জমির বিলি ব্যবস্থা নিয়ে যেসব সমস্যা হচ্ছে তার গল্প। ঘুরে ঘুরে প্রতিটি ঘর দেখলেন। কে কোথায় ঘুমায় আগ্রহ করে জানতে চাইলেন। শকত সাহেবের স্ত্রীর বাঁধানো ছবি দেখে বললেন, বেয়ান সাহেব তো খুব সুন্দর ছিলেন, ছেলে মেয়েরা কেউ তার মতো হয়নি। মুনা এক ফাঁকে বলল, বকুলকে কি আপনার পছন্দ হয়েছে? তিনি শীতল গলায় বললেন, আমার পছন্দ অপছন্দের তো কোনো ব্যাপার না। জহির পছন্দ করেছে, বিয়ে হচ্ছে ওর পছন্দে। তার মানে আপনার পছন্দ হয়নি? না মা, হয়নি। আমার দরকার ছিল তোমার মতো একটা মেয়ে, শক্ত, তেজি। বকুল সেরকম না। কোনো একটা ঝামেলা হলেই এ মেয়ে ভেঙে পড়বে। আমার সংসার হচ্ছে মা ঝামেলার সংসার। কিসের এত ঝামেলা আপনার? আছে অনেক, বলবো সবই। বকুলের ভদ্রমহিলাকে ভালো লাগছে না। ইনি এত কথা বলছেন কেন? একজন বয়স্ক মানুষ বয়স্ক মানুষের মতো থাকবেন, হড়বড় করে এত কথা বলবেন কেন? তাছাড়া উনার জমি জমার সমস্যা, সেসব পৃথিবী শুদ্ধ মানুষকে জানানোর দরকার কি? বকুল রান্নাঘরে চলে এলো। মুনা খাবার দাবারের ব্যবস্থা করছে। সবই বাইরের খাবার। ঘরের বলতে পায়েস, সেটা এত মিষ্টি হয়েছে যে মুখে দেয়া যাচ্ছে না। আপা, বল, ভদ্রমহিলাকে তোমার কেমন লাগছে? ভালোই। এত সাজগোজ করেছেন কেন বলো তো? সাজগোজ কোথায় দেখলি? আমার ভালো লাগছে না আপা। তার এই সমস্যা সেই সমস্যা, এসব শুনতে কি কারো ভালো লাগে? যা, চা দিয়ে আয়। আমি পারবো না। বাজে কথা বলবি না, নে ট্রেটা ধর। বকুল ট্রে নিয়ে মুখ কালো করে বের হবার সঙ্গে সঙ্গেই বাবু এসে বলল, আপা, মামুন ভাই এসেছে, বসার ঘরে বসেছে। মুনা সহজ স্বরে বলল, গিয়ে বল ঘরে অনেক মেহমান, অন্যদিন যেন আসে। বাবু নিচু স্বরে বলল, এটা আমি বলতে পারবো না আপা, বলতে হলে তুমি বলবে। মামুন জড়সড় হয়ে বসেছিল, তার হাতে 1 হাঁড়ি দই। আসার পথে কি মনে করে সে 1 হাঁড়ি দই কিনে ফেলেছে। এর জন্যে নিজেই সে খানিকটা বিব্রত বোধ করছে। মিষ্টি, দই এসব কিনে কারো বাড়িতে যাওয়াটাই অস্বস্তিকর। নিজেকে কেমন জামাই জামাই মনে হয়। মুনা এসে ঢুকল।
মামুন হাসতে চেষ্টা করলো, কিন্তু হাসিটা ঠিক ফুটল না, কোথায় যেন আটকে গেল। তোমাদের বাড়িতে কি হচ্ছে? কেউ এসেছে নাকি? বকুলের বিয়ে হচ্ছে, ওর শ্বশুরবাড়ি থেকে এসেছে। বকুলের বিয়ে হচ্ছে নাকি? এত তাড়াতাড়ি যে? ভালো ছেলে পাওয়া গেছে, বিয়ে দিয়ে দেয়া হচ্ছে। এটা খারাপ না, একদিক দিয়ে ভালোই। আমি তাহলে বরং অন্যদিন আসি, কথা ছিল তোমার সঙ্গে। কথা থাকলে এখনই বলো, আবার আসার দরকার কি? আর আসার দরকার নেই, কি বলো তুমি? একবার তো বলেছি তোমাকে। শোনো মুনা, ঠান্ডা মাথায় একটা কথা শোনো, ঠান্ডা মাথায় কথা বলো। আমি যা বলছি ঠান্ডা মাথায় বলছি। আচ্ছা ঠিক আছে, একটা কথা রাখো, তুমি বরং আরও মাসখানেক নিজের মতো থাকো। মাসখানেক আমি আর তোমাকে বিরক্ত করব না। ভালো। গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, মাসখানেক ওখানে থাকবো, চাকরি ছেড়ে দিচ্ছি। মুনা চুপ করে রইল। মামুন একটা সিগারেট ধরালো, নিচু গলায় বলল, বাসা যেটা নিয়েছিলাম সেটা থাকবে, ভাড়া দিয়ে যাব। তোমার রাগ ভাঙলে বিয়ে করে ওই বাড়িতে গিয়ে উঠব। উঠি এখন। এসেছো যখন বসো, চা খেয়ে যাও। আচ্ছা খেয়েই যাই। তোমাদের জন্যে দই এনেছিলাম, দইটা নাও। মুনা দই হাতে রান্নাঘরে চলে গেল, বাবুকে দিয়ে চা এবং পায়েস পাঠিয়ে দিল। মামুন চা খেয়ে বেশ খানিক সময় একা একা বসে রইল। একসময় বাবু ঢুকল। মামুন নড়ে চড়ে বসল। বাবু কেমন আছো? ভালো আছি। তোমার যে মাথা ব্যথা হতো সেটা সেরে গেছে, না এখনো মাঝে মাঝে হয়? হয় মাঝে মাঝে। তুমি জানো কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। বাহ, ভালো তো। সাঁতার জানো তুমি? জি না। আমাদের গ্রামের বাড়িতে বিরাট পুকুর আছে, নিয়ে যাব তোমাকে, সাঁতার শিখিয়ে দেব, 2 দিনে শিখে যাবে। বাবু কিছু বলল না। বকুলের শ্বশুর বাড়ির আরও কিছু লোকজন এ সময়ে এলো, সবই মেয়ে মানুষ। এরা সরাসরি ভেতরে চলে গেলেন। বাবু উঠে ভেতরে চলে গেল। মামুন থাকলো আরও কিছুক্ষণ। একটা টিকটিকি উঁকি দিচ্ছে, কৌতূহলী হয়ে তাকে দেখছে। বিশাল তার সাইজ, সম্ভবত এটা তক্ষক। বিদায় নেবার আগে মুনাকে বলে যাওয়া দরকার, কিন্তু মুনা আসছে না, হয়তো আর আসবে না, মেহমানদের নিয়ে ব্যস্ত। মামুনের মনে হলো মুনার রাগ কিছুটা কমেছে। আজকের ব্যবহার তো খুব সহজ এবং স্বাভাবিক, নিজে থেকেই চা খেয়ে যেতে বলল। রাগ কমে যাবে, নিশ্চয়ই কমবে। 1 মাস দীর্ঘ সময়। 1 মাসের অদর্শন কোনো না কোনোভাবে মন দ্রবীভূত করায় একটা ভূমিকা নেবে। মামুন বসেই রইল। কাউকে না বলে চলে যাওয়াটা ভালো দেখায় না। টিকটিকিটা এখনো তাকে দেখছে। বাকেরের বড় ভাই হাসান সাহেব ফাইন্যান্সের জয়েন্ট সেক্রেটারি। লোকটি শান্ত প্রকৃতির, কখনো কোনো ব্যাপারে সামান্যতম উত্তেজনাও তার আচার ব্যবহারে প্রকাশ পায় না। অফিস শেষে সরাসরি বাসায় ফেরেন, দোতলা থেকে পারতপক্ষে নিচে নামেন না। মাঝে মাঝে বারান্দায় গম্ভীর মুখে বসে থাকেন। আজও তেমনি বসেছিলেন। আজ তার মুখ শুধু গম্ভীর নয়, কিছুটা বিষণ্ণ। বারান্দায় বসে থাকলে সাধারণত তার হাতে খবরের কাগজ কিংবা কোনো ম্যাগাজিন থাকে, আজ তাও নেই। তার ফর্সা গাল কিঞ্চিত লাল হয়ে আছে। আজ তাদের একটি নাটক দেখতে যাবার কথা। তিনি কিছুক্ষণ আগে সেলিনাকে জানিয়ে এসেছেন তিনি যাবেন না। সেলিনা ব্লাউজ ইস্ত্রি করছিলেন। নাটকে যেতে হবে এই উপলক্ষেই শাড়ির রং মিলিয়ে ব্লাউজটি আজই কেনা হয়েছে। রং মিলছিল না, বহু ঝামেলা করে পাওয়া গেছে। তিনি কিছুক্ষণ আগেই ব্লাউজ ধুয়েছেন।
ভেজা কাপড়টি এখন ইস্ত্রি করে শুকানো হচ্ছে। এখন দেখা যাচ্ছে নাটকেই যাওয়া হবে না। তার স্বভাব চরিত্র হাসান সাহেবের মতো নয়। তিনি অল্পতেই রাগেন, আজও রাগলেন। রাগ প্রকাশ না করে বললেন, কেন যাবে না? হাসান সাহেব বিরস মুখে বললেন, যেতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? সকালেও তো বললে যাবে। আমি ইয়াসিনকে পাঠিয়ে টিকিট আনালাম। দুপুরে টেলিফোনেও জিজ্ঞেস করলাম, তখনও তো বললে যাবে। শরীরটা ভালো লাগছে না। আমি তো খারাপ কিছু দেখছি না। আমার কাছে তো তোমার শরীর ভালোই মনে হচ্ছে। হাসান সাহেব কথা না বাড়িয়ে বারান্দায় চলে গেলেন। কাজের মেয়েটি চা নিয়ে এলো। অন্য সময় সেলিনা চা নিয়ে আসতেন। তিনি চায়ে বেশি চিনি খান। কাজের মেয়েটির সেই আন্দাজ নেই। চায়ে চুমুক দিয়ে তার মেজাজ খারাপ হলো, কিন্তু তিনি কিছু বললেন না। আজ অফিসে একটা ঝামেলা হয়েছে। সামান্য ঝামেলা নয়, বড় রকমের ঝামেলা। এক মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। সামরিক সরকারের মন্ত্রী। এদের মেজাজ উঁচু তারে বাঁধা থাকে। সারাক্ষণই মনে করে তাদের যোগ্য সম্মান দেয়া হচ্ছে না। এই মন্ত্রীটি পান খেতে খেতে হাসান সাহেবের ঘরে ঢুকেই বললেন, 11টার সময় আপনাকে দেখা করতে বলেছিলাম। হাসান সাহেব বিনীতভাবে বললেন, আমি স্যার গিয়েছিলাম, আপনি ব্যস্ত ছিলেন, কাদের সঙ্গে যেন কথা বলছিলেন। ব্যস্ত তো থাকবই। এয়ার কন্ডিশনড ঘরে বসে ঠান্ডা বাতাস খাবার জন্য তো মন্ত্রী হই নাই। অপেক্ষা করতে পারলেন না? 8 ঘন্টা অপেক্ষা করেছি। 8 ঘন্টা অপেক্ষা করে আপনার মাজায় ব্যথা হয়ে গেল? নিজের ঘরে তো বসেই থাকেন, কাজকর্ম তো কিছু করেন না। হাসান সাহেব শীতল গলায় বললেন, কাজকর্ম প্রসঙ্গে আপনি যা বলছেন তার জন্য প্রয়োজনীয় তথ্য কি স্যার আপনার কাছে আছে? তথ্য? আপনি তথ্য কপচাচ্ছেন আমার সঙ্গে? একজন মন্ত্রীকে আপনি কি মনে করেন? মন্ত্রীকে মন্ত্রী মনে করি, এর বেশি কিছু মনে করি না। আপনারা সিএসপিরা মিলে দেশটাকে নষ্ট করেছেন, এটা জানেন? না স্যার, আমার জানা ছিল না। দেশের কমন মানুষ আপনাদের ধারে কাছে যেতে পারে না। নিজেদেরকে আপনারা একজন লাট বেলাট ভাবেন। আপনি এসব কি বলছেন? একজন মন্ত্রী আপনাকে কল দিয়েছে আর আপনি 10 মিনিট অপেক্ষা করতে পারেন না? আপনি কি জানেন 24 ঘন্টার ভেতর আমি আপনার চাকরি খেতে পারি? স্যার, এটা আমার জানা ছিল না। মন্ত্রী কোনো কথা না বলে ঘর ছেড়ে চলে গেল। ডেপুটি সেক্রেটারি আমিনুল ইসলাম বললেন, আপনি স্যার চলে যান, ক্ষমা চেয়ে আসুন। ক্ষমা চাইলেই এরা পানি হয়ে যায়। হাসান সাহেব বিরক্ত স্বরে বললেন, ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। সময় খারাপ স্যার। তা খারাপ? ঝামেলা টামেলা হতে পারে। আগে হোক, তারপর দেখা যাবে। বাকি সময়টায় অফিসের কোনো কাজে মন বসেনি, এখনো বসছে না। বারান্দায় বসে মেজাজ খারাপ হচ্ছে। সেলিনার সঙ্গে গল্প টল্প করতে পারলে ভালো লাগতো। সেলিনার মেয়েলি গল্প শুনতে তার খারাপ লাগে না। সেলিনা আসবে না, তাকে রাগিয়ে দিয়েছেন। হাসান সাহেবের মনে হলো নাটক দেখতে না যাওয়াটা অন্যায় হচ্ছে। আগে থেকে প্রোগ্রাম করা, প্রোগ্রাম ঠিক রাখা উচিত। জীবনযাত্রাও ওলটপালট করে ফেলবার মতো কিছু হয়নি। তিনি সেলিনার ঘরে ঢুকলেন। হালকা গলায় বললেন, চলো নাটক দেখে আসি, এখনো নিশ্চয়ই সময় আছে। তোমার শরীর সেরে গেল? সেরেছে, এখন ভালোই লাগছে। 7টার সময় শুরু হবার কথা না? 6:30 বাজে, 8 ঘন্টা আছে এখনো। চট করে তৈরি হয়ে নাও, পারবে না? সেলিনা হাসি মুখে বললেন, পারবো। তুমি কি ভাবো 2-3 ঘন্টা লাগিয়ে আমি সাজগোজ করি? সেলিনার মুখে রাগের চিহ্নও নেই। তার এই গুণটি হাসান সাহেবের খুব পছন্দ। রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। হাসান সাহেবের মনে হলো তাদের 2-1টি ছেলে মেয়ে থাকলে মোটামুটি একটি সুখের সংসার হতো।
সেটা কখনো সম্ভব হবে না। বাকের জলিল মিয়ার চায়ের স্টলের বাইরে টুল পেতে বসেছিল। ভাই এবং ভাবিকে আসতে দেখে সে অন্যদিকে তাকিয়ে রইল যাতে চোখে না পড়ে। চোখে চোখ পড়লে 1.5 টাকা দামের সিগারেটটা ফেলে দিতে হবে। ভাইয়া হয়তো তাকে হাত ইশারা করে ডাকবে, কাছে গেলেই গম্ভীর মুখে বানি টানি দিবে। এর চেয়ে অন্যদিকে তাকিয়ে থাকাই ভালো। সেলিনা বললেন, তোমার মাস্তান ভাইকে দেখেছ? সেও আমাদের দেখেছে, এখন এরকম ভান করছে যেন দেখতে পাইনি। এটাই স্বাভাবিক। বাবার সঙ্গে আমার যখন দেখা হতো আমিও তখন এরকমই করতাম, না দেখার ভান করতাম। তোমার ভাই তোমার মতোই হয়েছে, তাই বলতে চাও? হাসান সাহেব কোনো কথা বললেন না। রাস্তার মোড়ে রিকশার জন্যে অপেক্ষা করতে লাগলেন। কোথাও যাবার তাড়া থাকলে কখনো রিকশা পাওয়া যায় না। সেলিনা বললেন, তোমার গাড়ি কেনার কি হলো? টাকা কোথায়? প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিবে বলেছিলে, ব্যাংকেও তো কিছু আছে। দেখি। দেখা দেখি না, রোজ এমন করে রিকশাতে করে ঘোরাঘুরি করতে ভালো লাগে না। হাসান সাহেব চুপ করে রইলেন। একটা খালি রিকশা দ্রুত গতিতে আসছে। এর তাড়া দেখে মনে হয় না এ থামবে, কিন্তু হাসান সাহেবকে অবাক করে দিয়ে রিকশা থামল। রিকশাওয়ালা গম্ভীর গলায় বলল, উঠেন, আমরা বেলি রোড যাব। তুমি যাবে? যেখানে কন সেইখানে যামো, আমারে পাঠাইছে বাকের ভাই, উঠেন। সারা পথ দুজন কোনো কথা বলল না। রিকশাওয়ালা অনবরত কথা বলে গেল। 10 টাকা শের চাইল, কেমনে চলুম কন দেহি? 6 জন খানেওয়ালা, বড় মাইয়ার বিয়া দেওয়ান দরকার, কেমনে দিমু কন? রিকশার জমা হয়েছে আপনার 40 টাকা। টায়ার ফাটলে হেই খরচ আমার, শিক ভাঙলেও আমার। এখন কন দেহি ভাইজান, কেমনে চলি? আপনি বিচার বিবেচনা কইরা কন। হাসান সাহেব বিচার বিবেচনা করে কিছুই বললেন না। পরিষ্কার বুঝতে পারছেন যা ভাড়া তার উপর গোটা 5 টাকা দিতে হবে বকশিস। লম্বা দুঃখের পাঁচালি শুনবার এটা হবে খেসারত। কিন্তু রিকশাওয়ালা কোনো পয়সাই নিল না। চোখ কপালে তুলে বলল, না না, ভাড়া দেওয়ানোর দরকার নেই, বাকের ভাই পাঠাইছে। সেলিনা তিক্ত গলায় বললেন, আর সাদাসাদি করতে হবে না, তোমার বিখ্যাত ভাই পাঠিয়েছে, পয়সা সে নিবে কেন? দেরি হয়ে যাচ্ছে, চলে আসো, ঘন্টা দিয়ে দিয়েছে, শুরুটা মিস করতে চাই না।